এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। আমি এখনো ভার্জিন আছি, চাইলে চেক করতে পারো। কামন। ঐশ্বর্য রিক চৌধুরীর এহেন কথায় ছিটকে দূরে সরে গেল অষ্টাদশী কন্যা উৎসা। উষ্ঠদয় তিত্তির করে কাঁপছে তার। একটা মানুষ কি করে এত খারাপ হতে পারে তা জানা ছিল না এই ছোট্ট মেয়ের। ঐশ্বর্য উৎসাকে চুপ থাকতে দেখে ফের বলল, কি হলো সুইটহার্ট? কামন, চেক করে দেখো তো একবার। উৎসার চোখ দুটো ইতিমধ্যে অশ্রুকণায় ভরে উঠেছে। ঐশ্বর্যর থেকে দুহাত দূরে সরে গিয়ে মিনমিনি গলায় বলল, আপনি আমার সাথে এমন করতে পারেন না ভাইয়া, আমি কিন্তু আপনার বোন। ঐশ্বর্য মুহূর্তেই নিজের মুখশ্রী বদলে নেয়। চক্ষুদয় জল জল করে উঠল তার। কিয়ৎক্ষণ পূর্বের রাগ মুহূর্তেই যেন মাথা চাড়া দিয়ে ওঠে। শক্ত হাতে সপাটে থাপ্পড় বসালো উৎসাহ নরম গালে। উৎসাহ ফ্লোরে পড়ে যায়। ঐশ্বর্য ফের উৎসাহকে টেনে দাঁড় করিয়ে দাঁতের দাঁত চেপে হিস হিসিয়ে বলা, লিসেন মিস উৎসাহ, না তোর বাপের সাথে আমার মায়ের কিছু ছিল, আর না আমার বাপের সাথে তোর মায়ের কিছু ছিল। সো ডোন্ট কল মি ভাইয়া। আমি তোর ভাই নই। ইজেন্ট ইট ক্লিয়ার? উৎসাহ মিনমিনে গলায় বলল, কি বলছেন আপনি এসব? আপনার বাবা আমার মায়ের খালাতো ভাই হয়তো। আপনি কি করে এত খারাপ ইঙ্গিত করছেন? যদি ওরা ভাই বোন হয় তাহলে তো সেই হিসেবে আপনি আমারও ভাই। জাস্ট শাট আপ বাস্টার্ড। তুই আমার বোনটন কিছুই না। আমার এসব বোন লাগে না। নাও গেট লস্ট। ঐশ্বর্য কথাটা বলেই উৎসাহকে ধাক্কা দিয়ে ড্রয়িং রুম থেকে মেইন ডোর দিয়ে বাইরে বের করে দিল। তুষারপাত হচ্ছে, ঠান্ডায় জমে যাওয়ার উপক্রম হয়েছে উৎসার। সময়টা বছরের শেষ দিকে। বার্লিন শহরে আসার পর থেকেই উৎসাহকে এই ঠান্ডার সাথে প্রতিনিয়ত লড়তে হচ্ছে। বছরের শেষ ডিসেম্বরের দিকে তাই ঠান্ডাটা বেশ জেঁকে বসেছে। দরজায় বার কয়েক নক করা সত্ত্বেও কেউ দরজা খুলল না। ঠান্ডায় কাঁপতে কাঁপতে নিচে ফ্লোরে বসে পড়ল উৎসাহ। আপাতত রাস্তা পুরো তুষারের কারণে ঢাকা পড়েছে। কোথায় যাবে কিছুই বুঝতে পারছে না উৎসাহ। নিজেই দু হাতে ঘষে উষ্ণতা খুঁজছে। পরক্ষণে শুভ্র রঙা ওড়না ভালো করে শরীরে জড়িয়ে নিয়েছে সে। হাইরে ভাগ্য তার। নিজের ভাগ্যের কথা ভেবে তাচ্ছিলের হাসি হাসলো উৎসাহ। স্যার, বাইরের তুষারপাত হচ্ছে। আপনি যদি এখন ম্যামকে এভাবে বাইরে রাখেন তাহলে ঠান্ডা লেগে যেতে পারে। উফ, শাট আপ মিস মুনা, প্লিজ। আপনি গিয়ে নিজের কাজ করুন। মিস মুনা একজন কেয়ারটেকার। বহু বছর ধরে এই দেশে তার বসবাস। ঐশ্বর্যের মা মিসেস মনিকা থাকাকালীন থেকে মিস মুনা কাজ করছেন। হতাশ হয়ে মলিন মুখে জায়গা ত্যাগ করলেন মিস মুনা। বাংলাদেশের সিলেট শহরে বেশ বড়সড় বাড়ি পাটোয়ারি মঞ্জিল। মিস্টার আহমেদ পাটোয়ারি মারা গিয়েছে অনেক বছর। আপাতত বাড়িটা মিসেস সাবিনা পাটোয়ারির নামই আছে। বিছানায় উপর হয়ে শুয়ে আছে উৎসাহ আচমকা। মুখের উপর বালতি ভরা পানি পড়তে হকচকিয়ে গেল উৎসাহ। তুই কি কোনো মহারানী? আফসানা পাটোয়ারি সকাল সকাল এসেই উৎসাহকে কথা শোনানো শুরু করেছে। দীর্ঘশ্বাস পেল উৎসাহ। আফসানা পাটোয়ারি উৎসাহ বড় মামি। তিনি উঠতে বসতে উৎসাহকে এবং ওর মা সাবিনা পাটোয়ারিকে কটু কথা বলেন। সরি বড় মামি, উঠতে লেট হয়ে গেছে। আফসানা পাটোয়ারি দাঁতে দাঁত চেপে বলে, আরে তুই সরি বলবি কেন? সরি তো আমাদের বলা উচিত। তোদের মামের এত ঢং সহ্য করছি। উৎসাহ নিশ্চুপ। বলার মতো ভাষা নেই তার। বাড়িটা তাদের হওয়া সত্ত্বেও তাদের কোনো অধিকার নেই। মা নামক মানুষটি প্রায় 3 বছর ধরে প্যারালাইজ হয়ে বিছানায় পড়ে আছে। ওনার চিকিৎসার টাকা পর্যন্ত আফসানা পাটোয়ারি থেকে চেয়ে নিতে হয়। এখন কি বসে থাকবি না কাজ করবি? আফসানার কথা শুনে দ্রুত পায়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো উৎসাহ। 6:30 বাজে। 9টার দিকে কলেজে যেতে হবে। তার পূর্বেই সব কাজ শেষ করতে হবে তাকে। আফসানা পাটোয়ারি হুকুম দিয়ে ফের ঘুমাতে চলে গেলেন। উৎসাহ দ্রুত বাড়ির কাজগুলো করতে লাগলো। বাড়িতে কাজের লোক থাকা সত্ত্বেও তাকে দিয়েই এত কাজ করানো হয়। সকালে ব্রেকফাস্ট টেবিলে সাজিয়ে পুরো বাড়ি পরিষ্কার করে নেয়। উৎসাহ,
আমার বেডটি কোথায়? নিকির চেঁচামেচি শুনে উৎসা চায়ের ট্রে আর সাথে কুকিজ নিয়ে নিকির রুমের দিকে রওনা দেয়। নিকি আফসানা পাটোয়ারির ছোট মেয়ে আর রুদ্র ওনার বড় ছেলে। আপু, এই যে তোমার চা। নিকি অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে কখন। উৎসাকে দেখে ওর হাত থেকে ট্রে নিয়ে বেড সাইড টেবিলে রাখলো। আয় আয় তাড়াতাড়ি খেয়ে নে, এরপর আমি তোকে কলেজে ড্রপ করে দিব। কিন্তু আপু, এগুলো তো তোমার জন্য। উফ, এত কথা বলিস না। নিকি উৎসাকে টেনে বিছানায় বসিয়ে চা আর বিস্কুট হাতে ধরিয়ে দিল। তাড়াতাড়ি খেয়ে নে, দেখ একদম জ্ঞান দিবি না। দেখ, তোকে তাড়াতাড়ি পড়তে হবে, তারপর অফিসের দায়িত্ব নিতে হবে। উৎসাহ সূক্ষ্ম শ্বাস পেল। নিকি আপু, আমি এসব অফিসের দায়িত্ব নিতে চাই না। আপাতত আমি লেখাপড়া শেষ করে জার্মানি যেতে চাই। আমাকে মেহি আপুকে খুঁজতে হবে। মৃদু হাসল। ইয়েস, পারবি তো। কিছুদিন আগেই না স্কলারশিপের জন্য এক্সাম দিলি, ওইটার কি খবর? ওটার রেজাল্ট কাল দেবে। আই হোপ যাতে স্কলারশিপটা যেন পেয়ে যাই। গ্রেট। জগিং শেষে ঘেমে একাকার হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে ঐশ্বর্য রিক চৌধুরী। পরনে তার নেভি ব্লু জগিং গেট আপ, হাতে ওয়াটার বটল, এক হাতে ড্রাইভিং করছে, অন্য হাতে মুখের উপর ওয়াটার বোতল ধরে নিজেকে ভিজিয়ে নিচ্ছে ঐশ্বর্য। রিক, অ্যাক্সিডেন্ট হবে ব্রো। বেশ ব্যস্ত কণ্ঠে আওড়ালো কেয়া। ওর কথায় সহমত প্রকাশ করে জিসান। তুই সর রিক, আমি ড্রাইভ করছি। ঐশ্বর্য শুনলো কিনা জানা নেই, তবে গাড়ির স্পিড বেড়েছে দ্রুত গতিতে। কেয়া আর জিসান বেশ ভয় পাচ্ছে। এই রিকের কোনো ভরসা নেই। দেখা গেল তাদের মেরে নিজে পালিয়ে গেছে। কেয়া বেশ চিৎকার করে বলে উঠল, রিক স্টপ ইট রিক। রাস্তার পাশে সারিবদ্ধভাবে গাছগুলোকে পেছন ফেলে মার্সিডিজ কার নিয়ে ছুটে চলেছে ঐশ্বর্য রিক চৌধুরী। অতঃপর কেয়া আর জিসানের চেঁচামেচি শুনে গাড়ি থামালো। গাড়ি থামার সাথে সাথে কেয়া নেমে গেল। ঐশ্বর্য আর জিসান নামলো। কেয়া ঐশ্বর্যের উপর রাগ দেখিয়ে বলল, হোয়াট দ্য হেল ইজ দিস রিক? ঐশ্বর্য বাঁকা হাসল। কেয়ার অবস্থা দেখে বলল, জাস্ট চিল মাই ডিয়ার। জিসান ঐশ্বর্যের বাহুতে ঘুষি মেরে বলে, ব্লাডি, তোর জন্য আমার হবু বাচ্চাদের বংশ এখনই নির্বংশ হয়ে যেত। ঐশ্বর্য তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে জিসানের দিকে। তোদের কি মনে হয় এই রিক থাকতে তোদের কিছু হতো? কেয়া বুকে হাত গুজে বলে, অবশ্যই। আমার অ্যাটলিস্ট মনে হয় তুই থাকতে আমরা মরবো না। ঐশ্বর্য কিছু বলল না, কিছুক্ষণ ভেবে বলে, লেটস গো। জিসান উদ্বিগ্ন হয়ে শুধায়। কোথায় যাবি? ঐশ্বর্য গাড়িতে বসতে বসতে বলে, ক্লাবে নিডে কোয়ালিটি টাইম। জিসান একবার কেয়ার দিকে তাকালো। কেয়া নাক মুখ কুচকে নেয়। জিসান ঐশ্বর্যের মুখের দিকে তাকিয়ে বলল, শেইমলেস একটা। ঐশ্বর্য গায়ে মাখলো না, ফের ড্রাইভ করতে লাগলো। জার্মানির বার্লিন শহরের বিশাল আলিশান বাড়িতে থাকে ঐশ্বর্য রিক চৌধুরী। কেয়া এবং জিসান ঐশ্বর্যের বেস্ট ফ্রেন্ড। ছোট থেকেই একসাথে আছে তিনজন। কেয়া চাইল্ড হোমে বড় হয়েছে আর জিসান ঐশ্বর্যের সাথেই বড় হয়েছে। ঐশ্বর্য গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ একমাত্র মালিক ঐশ্বর্য রিক চৌধুরী। আপাতত কোম্পানির শেয়ারে আছে তার আঙ্কেল মিস্টার রাজেশ চৌধুরী। ঐশ্বর্য শৌখিন একজন মানুষ। ট্রাভেলিং, অ্যাডভেঞ্চার, গেম কার, রেসিং সব কিছুই করতে পছন্দ করে। মাঝে মাঝে তাকে গিটার হাতে সিঙ্গিং করতেও দেখা যায়। এক জায়গায় থেকে অভ্যস্ত নয় ঐশ্বর্য। আজ এই দেশে তো কাল ওই দেশে, আর ওর সঙ্গী হয় কেয়া এবং জিসান। ঐশ্বর্য একটা কথাকে ভীষণ ভাবে মানে, লাইফ ইজ বিউটিফুল, সো জাস্ট এনজয় করতে হবে। ফ্রেন্ডদের সাথে যেমন ঐশ্বর্য ফ্রি, ঠিক অন্যদের বেলায় ততটাই গম্ভীর এবং অসভ্য। এই অসভ্য লোকটাকে সভ্য করতে আদৌ কি কেউ আসবে? লিসেন বেব, আমি খুব একটা ভালোভাবে আচরণ করব না। আমি যা করব ভেরি হার্ড, সো বি কেয়ারফুল। নাইট ক্লাব থেকে একটি বাংলাদেশি মেয়েকে নিয়ে হোটেলে ঢুকেছে ঐশ্বর্য। এটা নতুন কিছু নয়, রোজই এমন হয়। ঐশ্বর্য বরাবর মেয়েদের টিস্যুর মতো ইউজ করে, আজকেও তাই। কিন্তু ঐশ্বর্যের আচরণের জন্য তার কাছে কোনো মেয়ে আসতে চায় না। কলিং বেল বেজে উঠতে মিস মুনা গিয়ে মেইন ডোর খুলে দিলেন। জিসান দাঁড়িয়ে আছে। গুড মর্নিং মিস মুনা।
মিস মোনা সৌজন্যমূলক হাসল। জিসান তড়িতে প্রবেশ করলো ভেতরে, গায়ের জ্যাকেট খুলে কাউচের উপর রেখে স্যুট লাগালো ঐশ্বর্যের রুমে। রিক, স্টুপিড, কোথায় তুই? সবে মাত্র ঘুম লেগেছিল ঐশ্বর্যের, এরই মধ্যে জিসানের কণ্ঠস্বর শুনে ডোর খুলে দিতে হুড়মুড় করে ভেতরে প্রবেশ করলো জিসান। কিরে পেঁচা, সকাল সকাল আমার আরামের ঘুম হারাম করতে ষাঁড়ের মতো চিল্লাচিল্লি করছিস কেন? জিসান বিরক্ত হলো। আপাতত ঝগড়া করা যাবে না, এই ঘাট তেরাকে বোঝাতে হবে। লিসেন রিক, তুই জানিস কাল রাতে যে মেয়েটার সাথে ছিলি সে এখন হসপিটালে ভর্তি আছে। ঐশ্বর্য ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে ঠকঠক করে খেয়ে নেয়। ও রিয়েলি? ঐশ্বর্য আশ্চর্য হওয়ার ভান ধরে। জিসানের রাগ হলো। ব্লাডি, তোর কি রোজ রোজ মেয়ে লাগে? ঐশ্বর্য ওয়াটার বোতল ফ্রিজে রেখে জিসানের দিকে এগিয়ে আসতে আসতে বললাম, আয় তোর সাথে করি। জিসান ঐশ্বর্যের কথা শুনে ছিটকে দূরে সরে গেল। ইয়াক, আমি কি নাকি যে তুই আমার সাথে করবি? ঐশ্বর্য শব্দ করে হেসে উঠলো। জিসান ফির সুথায়, ব্রো, তোর এত কোয়ালিটি নিট কিসের? রং, নট কোয়ালিটি নিড, ইটস ব্যক্তি সময়। জিসান হতাশ গালে হাত দিয়ে ডিভানের উপর গিয়ে বসলো। ঐশ্বর্য গিয়ে ওর পাশে বসলো। কি? আমি আমার হবু ভাবি নিয়ে ভারী টেনশনে আছি। ঐশ্বর্য দুষ্টু হাসলো। এখন একবার ভাবি আসলে অনেকবার। শেমলেস একটা। ওকে, টপিক চেঞ্জ কর। এখন বল কেয়া কোথায়? জিসান নাক মুখ কুচকে বলে, আর কোথায়? দেখ গিয়ে কার সাথে ফ্লার্ট করছে। শেমলেস ওয়েমেন অ্যান্ড শেমলেস ম্যান। ঐশ্বর্য বিদ্রুপ করে বলে, উপস, মাই শুদ্ধ পুরুষ, তৎপুরুষ সবই তুই। আমার শেমলেস ঠিকই আছে। জিসান কিছু বলল না। আর ঐশ্বর্য ফ্রেশ হয়ে বের হয়ে ওয়াশরুম থেকে তৎক্ষণাৎ জিসান ভেতরে ঢুকে ঐশ্বর্য ল্যাপটপ নিয়ে বসল, সাথে কানে হেডফোন নোট দেখছে সে। তৎক্ষণাৎ জিসান হাঁক ছাড়ল, রিক, তোর আন্ডারওয়্যার আমায় দে। ঐশ্বর্য কপাল কুঁচকে নেয়। ননসেন্স, তোর কি নেই? ভিজে গেছে, দে না তোরটা। ঐশ্বর্য ল্যাপটপের শাটার অফ করে বলে। নো ওয়ে। জিসান ওয়াশরুম থেকেই বলে, প্লিজ ভাই, দে না, না হলে কিন্তু তোর সব আন্ডারওয়্যার তেইফ করে ব্ল্যাক মার্কেটে বিক্রি করে দেবো। ঐশ্বর্য কপাল চুলকায়। এই জিসানের ভরসা নেই একদম। অতঃপর সে ওয়ার্ড্রোব থেকে একটা আন্ডারওয়্যার বের করে ছুড়ে দিল জিসানের মুখের উপর। জিসান দাঁত কেলিয়ে বলে, থ্যাঙ্কস ব্রো। আপু আপু, সুখবর আছে। উৎসাহ দৌড়ে গিয়ে নিকিকে জড়িয়ে ধরে। রুদ্র পেছন পেছন আসে। নিকি উৎসার হাস্যজ্জ্বল মুখশ্রী দেখে শুধায়, কি রে, কি এমন হয়েছে এত খুশি লাগছে? রুদ্র বলল, তুই জানিস না আমাদের উচ্ছ্বাস স্কলারশিপ পেয়ে গেছে। নিকি চমকালো। সত্যি? উৎসাহ আনন্দের সাথে বলল, হ্যাঁ আপু, আমি সত্যি খুব খুশি। মায়ের সাথে দেখা করে আসি। ভাইয়া, তুমি তাহলে তাড়াতাড়ি উৎসব যাওয়ার ব্যবস্থা করো। মেয়েটা অনেক কষ্ট করেছে, অ্যাটলিস্ট এখন একটু শান্তি ডিজার্ভ করে। হ্যাঁ বোন, আমি সব রেডি করছি। উৎসাহ দৌড়ে দোতলায় গেল। নিকি রুদ্রকে বলে, সব কিছু শুনলেন আফসানা পাটোয়ারি। তার মোটেও বিষয়টি ভালো লাগছে না, তবে উৎসাহ চলে যাবে এটাতেই স্বস্তি পাচ্ছে। কিন্তু সাবিনা পাটোয়ারিকে রেখে যাবে এটা মোটেও পছন্দ নয় ওনার। উৎসাহ বাবা মারা যাওয়ার পরই আফসানা পাটোয়ারি বাড়ির কর্ত্রী হয়ে বসে আছেন। বিজনেস থেকে শুরু করে সব কিছু দখল করে রেখেছেন। তিনি মোটেও চান না উৎসাহ কখনো দাবি করুক। বিছানায় নিস্তেজ হয়ে শুয়ে আছেন সাবিনা পাটোয়ারি। দৃষ্টি তার সিলিং ফ্যানের দিকে। অদ্ভুত একটা মানুষ জীবিত হয়েও মরার মতো আছে। রুমে বসে আছে। রুমে এসে মায়ের মাথার কাছে বসলো উৎসাহ। মাথায় আদুরে হাত বুলিয়ে বলল, জানো মা, আমি জার্মানি যাওয়ার চান্স পেয়েছি। মা তুমি দেখো, আমি ঠিক মিহি আপুকে খুঁজে নিয়ে আসবো। তুমি আপুকে দেখতে চাও তাই না? আর অপেক্ষা করতে হবে না, তোমার উৎসাহ রকেটের মতো যাবে আর মিহি আপুকে নিয়ে আসবে। সাবিনা পাটোয়ারি কিছু বলতে পারলেন না, তবে হয়তো বুঝেছেন। তাই তো আখিদয় অশ্রুসিক্ত হয়ে উঠেছে। উৎসাহ নিজের হাত দিয়ে চোখ মুছে দিল। কিছুটা ঝুঁকে মায়ের কপালে চুমু এঁকে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি মা। বার্লিন ব্র্যান্ডেনবার্গ
বিমানবন্দরে গুটিসুটি হয়ে দাঁড়িয়ে আছে উৎসাহ। অপেক্ষা করছে নিজের এক বন্ধুর, সিরাত নামের এক যুবতীর অপেক্ষা করছে। সিরাত বাংলাদেশি একজন মেয়ে। নিকি বলেছে সিরাত ওকে গার্লস হোস্টেলে নিয়ে যাবেন। সিরাত নিকির এক কলিগের ফ্রেন্ড, যার দরুন উৎসাহকে একা পাঠিয়ে একটু স্বস্তি পেয়েছে নিকি। ব্রাউন রঙের একটা লেডিস টি শার্ট, তার উপর জ্যাকেট জড়িয়ে লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছে উৎসাহ। ভীষণ ঠান্ডা, এক্ষুনি হিম হয়ে যাচ্ছে উৎসাহ নরম তুলতুলে শরীরটা। উৎসাহ, নিজের নাম মেলি কণ্ঠস্বরে শুনে ঘাড় ঘুরিয়ে তাকালো উৎসাহ। জিন্স, তার উপরে লেডিস টি শার্ট পরে দাঁড়িয়ে আছে একটু ফর্সা মেয়ে। আর ইউ উৎসাহ? উৎসাহ মিনমিনে গলায় বলল, জি আমি উৎসাহ, কিন্তু আপনি? আমি সিরাত। নিকি আপু বলল তোমাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করতে। তুমি তো কিছুই চিনো না। হ্যাঁ, আমি তেমন কিছুই চিনি না। ওকে ফাইন, নো প্রবলেম, চলো আমার সাথে। সিরাত একটা গাড়ি বুক করে 5 মিনিটের মধ্যেই সেটা চলে এলো। অতঃপর তারা রওনা দিল হোস্টেলের দিকে। সন্ধ্যাবেলা আকাশ এক অদ্ভুত রং ধারণ করেছে, লালচে হয়ে উঠেছে সমগ্র আকাশ। কনকনে শীতে এই রুমের জানালা খুলে দেয় উৎসাহ। উফ, কি সুন্দর শহর, এক কথায় চমৎকার। উৎসাহ, মেয়াই? সিরাতের কথা কর্ণ স্পর্শ করা মাত্র জানালা বন্ধ করে পর্দা টেনে দেয় উৎসাহ। হ্যাঁ আসুন। সিরাত ভেতরে এসে বেতের সোফায় বসলো। উৎসাহ, তুমি আমাকে আপনি বলো না, আফটার অল আমরা তো সেম এজের। উৎসাহ মৃদু হাসলো। তোমাকে কিছু জরুরি কথা বলছি, শোনো। সিরাত বেশ ধীর কণ্ঠে বলছে। উৎসাহ মন দিয়ে শুনছে। উৎসাহ, দেখো, এখানে মেয়েদের সাথে একদম মেলামেশা করবে না। অবাক হলো। কিন্তু কেন? আস্তে আস্তে সব বুঝতে পারবে। আচ্ছা। উৎসাহ বুঝলো কিনা জানা নেই তা, তবে শুনল। সিরাত যখন ঘুমিয়ে গেছে তখন আকাশ দেখছে উৎসাহ। অন্যদিকে ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে ঐশ্বর্য। দুটি আলাদা মেরুদণ্ডের মানুষ, অতঃপর একই আকাশের নিচে। ভাগ্য হয়তো অপেক্ষা করছে দুটো মানুষকে মেলানোর, এক নতুন গল্প লেখার, যার সূচনায় ঐশ্বর্য, উপসংহারে উৎসাহ। শীতের স্নিগ্ধতায় সকাল সকাল গায়ে জ্যাকেট জড়িয়ে বার্লিনের বার্ড কলেজ বার্লিনের সামনে দাঁড়িয়ে আছে উৎসাহ। ওর সাথে আছে সিরাত। উৎসাহ আজ ফার্স্ট ক্লাস, ভীষণ এক্সাইটেড সে। বাইরের দেশে এমন একটা কলেজে চান্স পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। হয়তো উৎসার ভাগ্য ভালো, তাই সে পেয়েছে। মনে মনে আল্লাহকে শুকরিয়া প্রকাশ করলো উৎসাহ। কলেজের ভেতরে প্রবেশ করলো দুজনে। অতঃপর ক্লাস, যেহেতু উৎসাহ মানবিক নিয়ে ডিগ্রি করবে, তাই নিজের ক্লাসের উদ্দেশ্যে রওনা দিল। 5 মিনিট হয়েছে হেলিকপ্টার এসে ল্যান্ড করেছে যথার্থ স্থানে। ঐশ্বর্য সেই কখন থেকেই মুখে মাস্ক লাগিয়ে শুয়ে আছে। কেয়া আইস কিউব এনে ওর মুখে দিয়ে দিল। ঐশ্বর্য হকচকিয়ে উঠে গেল। হোয়াট দ্য হেল? জিসান আর কেয়া হেসে উঠল। ঐশ্বর্য বিরক্ত হয়। জাস্ট শাট আপ জিসান, আইস কিউবটা দে। জিসান ঐশ্বর্যের হাতে বরফ তুলে দিতে ঐশ্বর্য গাড়ির ভেতরে গিয়ে জিন্সের ভেতর রেখে দেয়। আপাতত তার শান্তি চাই। ঐশ্বর্য এহেন কাণ্ডে তপ্তা খেয়ে গেল জিসান। শালা তুইও না, ছ্যা। ঐশ্বর্য চোখের উপর হাত রেখে নাক টেনে বলে, যা এখান থেকে, না হলে তোর মুখেও বরফ দিয়ে দেব। জিসান বলল, তুই পাক্কা মেয়েবাজ। রিয়েলি? জিসান দাঁত দেখালো। ঐশ্বর্য বলল, মেয়েরা জাস্ট ইউজ করার জন্য, লাইক এ ড্রেস অর টিস্যুস। আর কেয়া? জিসান ফ্যালফাল করে তাকিয়ে জিজ্ঞেস করে। ঐশ্বর্য চ উচ্চারণ করে বলে, শি ইজ মাই ফ্রেন্ড। বাট শি ইজ এ গার্ল। সো হোয়াট? আমি কখনো দেখিনি কেয়া বাজে কিছু করতে। ওর মধ্যে এমন কোনো খারাপ নেই। হয়তো ফ্লার্টিং করে, কিন্তু ওর মন খারাপ না। জিসান বেশ মজা নিয়ে বলে, তাহলে কেয়াকে বিয়ে কর। বিয়ে? মাই ফুট। বিয়ে নামক কোনো শব্দ ডিকশনারিতে নেই। জিসান পকেটে হাত গুজে বলে, কিন্তু আমি তোকে বিয়ে দিয়েই ছাড়বো। একমাত্র ভাবি ছাড়া কেউই তোকে ভালো করতে পারবে না। শেমলাইস একটা। ঐশ্বর্য গুরুত্ব দিল না। বেচারি কেয়া এসে ঐশ্বর্যের পায়ের কাছে বসল। ব্রো, একটা পার্টি করি চল। ঐশ্বর্য কি একটা ভেবে বলল, তাহলে যাওয়া যাক, আজ নাইটে পার্টি হোক। জিসান আর কেয়া হই হই করে উঠল।
নিকি উৎসাকে কল করেছে। নিকির ফোন পেয়ে কি আনন্দ উৎসার। হ্যাঁ আপু, আমি ঠিক আছি। তোমরা কেমন আছো? আর মা? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই ঠিক আছি। তুই কিন্তু নিজের খেয়াল রাখিস। হ্যাঁ আপু, অবশ্যই। আচ্ছা আপু, আর শোন, মিহির খোঁজ পেলে আমাকে জানাতে ভুলবি না। আচ্ছা আপু। ফোন রেখে রুমের দিকে রওনা দেয় নিকি। হঠাৎ আফসানা পাটোয়ারি বলল, নিকি, তুমি একটু বেশি চিন্তা করছো না উৎসকে নিয়ে? নিকি হুশ করে শ্বাস টেনে নেয়। পেছন ফিরে তাকালো সে, বুকে হাত গুছে বলে, মাম্মা, তুমি উৎসকে সহ্য নাই করতে পারো, কিন্তু ও আমার বোন হয়, তাই ওকে নিয়ে অবশ্যই চিন্তা করব। নিকি, ভুলে যেও না তুমি কার সঙ্গে কথা বলছো। আমি তোমার মা। নিকি তাচ্ছিলের হাসি হাসল। আফসোস, সত্যিই তুমি আমার মা বলেই হয়তো চুপ আছি, না হলে যাই হোক, আর বলতে চাইছি না। আফসানা পাটোয়ারি হতাশ হলো। এই মেয়ে তার কথা মোটেও শোনে না। নিকি রুমের দিকে চলে গেল। বারখাইন নাইট ক্লাবের সামনে এসে ব্ল্যাক মার্সিডিজ কার দাঁড়ালো। এই ক্লাব বার্লিন শহরের সবচেয়ে বিখ্যাত ক্লাব। এই ক্লাবে ঢুকতে মিনিমাম কেউ 3 ঘন্টারও বেশি দাঁড়িয়ে থাকে। ঐশ্বর্য আর ওর ফ্রেন্ডরা ক্লাবের সামনে আসে নিজের আইডি কার্ড শো করতে। ঐশ্বর্য জিসান এবং কেয়াকে ভেতরে প্রবেশ করতে দেয়। আপু, আপনি রোজ রোজ কোথায় যান? হোস্টেলের একটি মেয়ে রোজ সন্ধ্যায় নিজের কাজে যায়। মেয়েটি কায়রা 3 বছর ধরে এই শহরে আছে। এই হোস্টেলের অনেক মেয়েকেই সে নিজের কাজে লাগিয়েছে। কিছুদিন আগেই শুনেছে হোস্টেল নতুন একটা মেয়ে এসেছে। হু আর ইউ? কায়রা প্রশ্ন করে উৎসাকে। উৎসা অধরের হাসি ঝুলিয়ে বলল, হাই, আমি উৎসা, মানে উৎসা। বাংলাতে বলতে পারো, আমি বাংলা জানি। উৎসা কায়রার কথা শুনে স্বস্তি পেল। বললে না তুমি রোজ কোথায় যাও, আর গার্ড তোমাকে সন্ধ্যায় বাইরে অ্যালাউ করে? কায়রা বাঁকা হাসল। সে যে কোথায় যায় সেটা গার্ড ভালোভাবেই জানে। কায়রা উৎসাকে ভালোভাবে পরখ করে নেয়। মেয়েটা দেখতে বেশ সুন্দর। মনে মনে ভাবলো ওকে যদি কাজে লাগানো যায় তাহলে অবশ্য বস তাকে এক্সট্রা চার্জ দেবে। যেমন ভাবনা তেমনি কাজ। কায়রা উৎসাকে বলে, অ্যাকচুয়ালি আমি একটা জব করি, বলতে পারো পার্ট টাইম জব, তাই যেতে হয়। উৎসা বেশ উদ্গ্রীব হয়ে জিজ্ঞেস করে, জব? নো। কায়রা চোখ ছোট ছোট করে বলে, ইয়েস, এনি প্রবলেম? নো। কায়রা অপেক্ষা করলো না, হাঁটতে লাগলো। উৎসা ভাবলো সেও যদি একটা পার্ট টাইম জব করে তাহলে খুব ভালো হবে। কায়রা অপেক্ষা করছে কখন উৎসা তাকে ফের ডাকবে। তার ভাবনা সত্যি করে উৎসা দৌড়ে ওর সামনে চলে এলো। আপু, ক্যান ইউ হেল্প মি প্লিজ? কায়রা হাসল, অবশ্য তা অগোচরে। ইয়েস, আই উইল ট্রাই। আসলে আপু, আমিও স্টুডেন্ট, আমিও পড়াশোনার পাশাপাশি জব করতে চাই। তুমি কি আমাকে হেল্প করবে? কায়রা মনে মনে বলল, এটাই তো চাইছিলাম। হ্যাঁ, অবশ্যই। তুমি বরং আমার সাথে চলো, আমাদের বসের সাথে মিট করিয়ে দেই। উৎসা ভাবনায় পড়ে গেল, এই সন্ধ্যা যাবে? এক্ষুনি যেতে হবে? হ্যাঁ, তুমি বরং তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আর অবশ্যই ভালো ড্রেস পরবে। উৎসা অবাক হয়। অফিস গ্রেট আপ? নো ওয়ে, এখন তো বসের সাথে দেখা করবে। অফিস যখন যাবে তখন না হয় তেমন ভাবে যেও। উৎসা হ্যাঁ সূচক মাথা নাড়ল। বারঘাইন ক্লাবের সামনে দাঁড়িয়ে আছে উৎসা। পরনে তার রেড ক্রাউন, কেমন একটা হাসপাস লাগছে তার। কায়রা এই ড্রেস পরতে বলেছে উৎসাকে। উৎসার কেমন একটা লাগছে, মনেই হচ্ছে না এখানে অফিসের কোনো কথা হবে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো কায়রা এখানে আসার পর রেস্ট রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে খুবই পাতলা এবং ছোট মিনি স্কার্ট পরেছে। লেটস গো। আপু, এখানে তো অনেক লোকজন, এখানে আমার যাওয়া কি ঠিক হবে? কায়রা উৎসার কথা বেশ বিরক্ত হয়। এই মেয়েটা অতিরিক্ত প্রশ্ন করে। দেখো উৎসা, স্যার ভেতরেই আছেন, আর তোমাকে অবশ্যই ভেতরে যেতে হবে। নিশ্চয়ই উনি তোমার সাথে বাইরে এসে দেখা করবে না। উৎসার আর কোনো কথাই শুনল না কায়রা। উৎসাকে নিয়ে ভেতরে প্রবেশ করলো। খুব জোরে সাউন্ড বক্সে গান বাজছে ক্লাবের। কেউ কাপল ডান্স করছে, কেউ বা নিজেদের মধ্যে ক্লোজ হচ্ছে। উৎসাকে স্টেজের মাঝখানে দাঁড় করিয়ে দিল কায়রা। ঐশ্বর্য একটা ব্রিটিশ এক মেয়ের সাথে ডেসপারেটলি ক্লোজ হওয়ার চেষ্টা করছে। হঠাৎ করেই
হোস্টার বলল, Ladies and gentlemen, welcome to Barkhound Club. Today you have both a surprise for you, so please draw your attention to the stage. সবাই স্টেজের দিকে তাকাতে এক কৃত্রিম আলো এসে উপরে পড়লো উৎসার। লাইটের আলোয় পরনের লাল গ্রাউন্ড জলজল করে উঠল। উৎসার চোখ মুখ কিছুই বন্ধ করে নেয়। ঐশ্বর্য বেখেয়ালি ভাবেই তাকায় উৎসার দিকে। ঠোঁটে কিঞ্চিত ফাঁকা হয়ে গেল তার। উৎসা পিটপিট চোখ করে তাকালো আশেপাশে। এত এত মানুষ দেখে তার খুব ভয় করছে। আশেপাশে এলোমেলো দৃষ্টি ফেলছে সে। জিসান আর কেয়া উৎসাকে দেখে হাওয়া হয়ে গেল। কায়রা ফের বলল, If the lucky man went to spend the night with this beautiful girl, private tonight, then drop the money. উৎসা কায়রার কথা শুনে চমকে ওঠে। কি বলছো তুমি এসব আপু? আমি যাচ্ছি, বাই। কায়রা উৎসার হাত চেপে ধরে। স্টপ, তুমি এসেছো নিজের ইচ্ছায়, যাবে আমাদের ইচ্ছায়। উৎসা কায়রাকে এক প্রকার ধাক্কা দিয়ে ফেলে দেয়। অসভ্য মেয়ে আমাকে মিথ্যে বলে এখানে নিয়ে এসেছে। ঐশ্বর্য তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে উৎসার পানে। ভিড় করে হারালো। রেড রোজ। উৎসা বের হতেই যাবে, এরই মধ্যে একটা ছেলে ওর হাত ধরে বলল, বেবি লেট এস হ্যাভ ফান। উৎসা রাগে দুঃখে ঠাস ঠাস করে চর বসালো ছেলেটির গালে। স্টে অ্যাওয়ে ফ্রম মি। ঐশ্বর্য ঠোঁট কামড়ে ধরে জিসানকে বলা, আইস কিউব নিয়ে আয়। ঐশ্বর্য নাক মুখ কুচকে বলে। ঐশ্বর্য মেয়ে তো আছে, আবার আইস কিউব দিয়ে কি করবি? দাঁতে দাঁত চেপে হেসে বলে, প্যান্টের ভেতর দেবো, তুই দিবি? কে ফিক করে হেসে নিজের মতো এনজয় করতে লাগলো। জিসান গিয়ে আইস কিউব নিয়ে আসে। চোখের পানি মুছে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে উৎসা। এখানের মানুষজন এত খারাপ। সে আগে জানলে অবশ্য ওই মেয়ের সাথে আসতো না। আসলেই সবাই ঠিক বলে, মেয়েরাই মেয়েদের শত্রু। হাঁটতে হাঁটতে অজানা অজানা জায়গায় চলে এলো উৎসা। এটা ঠিক কোন জায়গা বুঝতে পারছে না সে। তৎক্ষণাৎ বুঝলো কেউ একজন তার পেছনে আছে। গাড় বাঁকিয়ে তাকালো উৎসা। ক্লাবের সেই ছেলেটিকে দেখে চমকে উঠলো। বেবি ডিড নট ফিক্স মি বাই স্লিপিং। উৎসা ভয় পেয়ে গেল ছেলেটিকে দেখে। ছেলেটি এসে ওর হাত জাপটে ধরে। উৎসা চিৎকার করে ওঠে, লিভ মি, সেভ সামওয়ান প্লিজ। হেই, লিভ হিম। পুরুষালী কণ্ঠস্বর শুনে সামনের দিকে তাকালো উৎসা। ব্ল্যাক টি শার্ট আর জিন্স পরে দাঁড়িয়ে আছে ঐশ্বর্য। পকেটে হাত গোছে তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে নিক্ষেপ করেছে সে। ঐশ্বর্যকে দেখে উৎসা কাপা গলায় বলল, আমাকে বাঁচান, সেভ মি প্লিজ। উৎসা নিজের হাত ছাড়ানোর চেষ্টা করে। তার মাঝে ছেলেটি চিৎকার করে ওঠে, হো দ্য হেল আর ইউ ম্যান। ইয়োর ফাদার। ঐশ্বর্য গর্জে কথাটা বলল। ছেলেটি উৎসাকে ফেলে ঐশ্বর্যের দিকে এগোতে হকস্টিক দিয়ে সজোরে মাথায় মারল। মুহূর্তেই ছেলেটির নিথর দেহ মাটিতে লুটিয়ে পড়ে। উৎসা শুকনো ঠোক গেল। ঐশ্বর্যের দিকে তাকাতে মাথা ঘুরিয়ে সেও পড়ে যেতে নেয়। ঐশ্বর্য এগিয়ে গিয়ে এক হাতে ধরে ফেলল তাকে। কপালের চুলগুলো মুখে এসে আছড়ে পড়ল তার। ঐশ্বর্য ফু দিয়ে পিড়পিড় করে আওড়ালো, ইউ লুক লাইক এ রেড রোজ। সাদা ব্ল্যাঙ্কেট গায়ে জড়িয়ে শুয়ে আছে উৎসা। হঠাৎ রাতের কথা মনে পড়তে তন্দ্রা কেটে গেল তার। তড়িতে উঠে বসলো। মাথায় প্রচন্ড রকম ব্যথা করছে। উফ, এত মাথা ব্যথা করছে কেন? চোখ খুলে তাকাতেই অচেনা জায়গায় নিজেকে দেখে চমকে উঠেছে। একটি রুম আছে, বেশ গুছানো রুমটি। আমি এখানে কেন? এটা কোন জায়গা? রাতের ছেলেটার কথা মাথায় আসতেই নিজেকে দেখে নিল উৎসা। কাল রাতের গ্রাউন্ড এখনো গায়ে আছে। তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে দাঁড়ালো উৎসা। দরজার দিকে এগোতে পুরুষালী কণ্ঠস্বর কর্ণ স্পর্শ করলো তার। ব্রো, মেয়েটা কি এখনো ঘুমাচ্ছে? জিসানের কথা শুনে বেশ বিরক্ত নিয়ে ঐশ্বর্য বলল, প্লিজ তুই শুরু করিস না আবার। ওই মেয়েটা ঘুম থেকে উঠলেই পাঠিয়ে দিবি। তৎক্ষণাৎ দরজার কাছে ঠাস করে ফুলদানি পড়ে গেল। জিসান আর ঐশ্বর্য ঘাড় ঘুরিয়ে তাকালো। উৎসাহ থরথর করে কাঁপছে। ঐশ্বর্য সুচল দৃষ্টি নিবদ্ধ করে। জিসান দাঁড়িয়েই গেল। ওর পাশে ঐশ্বর্য উঠে দাঁড়াতে উৎসাহ ফ্লোরে পড়ে থাকা ফুলদানি উঠিয়ে নেয়। ঐশ্বর্য এক পা এগোতে উৎসাহ আতঙ্কিত স্বরে বলল, দেখুন, আপনারা যদি আমার কাছে আসার চেষ্টা করেন তাহলে কিন্তু আমি মেরে দেব। I miss to say I
told you not to come to me, otherwise I will kill you. ঐশ্বর্যর জিসা একে অপরের মুখের দিকে তাকে হঠাৎ ফিট করেই হেসে উঠল আচমকা। হাসির কারণ বুঝতে পারলো না উৎসা। ঐশ্বর্য উৎসাকে বলল, এই যে মিস, দয়া করে ওইটা রাখো, আমরা তোমার কাছে এমনিতেও আসবো না। উৎসা ঐশ্বর্যের মুখে বাংলা ভাষা শুনে বুঝতে পারলো ওরা বাংলা জানে। উৎসা মিনমিনে গলায় বলল, একদম না, এই দেশে কাউকে বিশ্বাস করা উচিত নয়, কখন কি হয়ে যায়। জিসান কাগজের উপর বসে পড়ল। রিল্যাক্স মিস। উৎসা পাটোয়ারি। উৎসা নাম শুনেই প্রিয় কুচকে নেয় ঐশ্বর্য। বাংলাদেশি? উৎসা ফের মিনমিনি গলায় বলল। জিসানের চোখ দুটো চকচক করে উঠল। ও মাই গড, হ্যালো মিস্টার জিসান। আর ও হলো ঐশ্বর্য, আর ও হলো ঐশ্বর্য রিক চৌধুরী, মানে রিক ওয়েফে শেমলেস ম্যান। উৎসা ফিক করে হেসে দিল। জিসানও হাসায়। ঐশ্বর্য গম্ভীর মুখ করে তাকালো। চুপসে গেল দুজনে। ঐশ্বর্য উৎসাকে উদ্দেশ্য করে বলে, এই যে মিস কল গার্ল, প্লিজ লিভ। উৎসা এতক্ষণ ঠিক থাকলেও কলগার্ল শব্দটি ভীষণ ভাবে গায়ে লাগলো তার। সে মোটেও কলগার্ল নয়। দেখুন, আপনি আমাকে বাঁচিয়েছেন, থ্যাঙ্কস। তবে কারো সম্পর্কে না জেনে জাজ করা উচিত নয়। ঐশ্বর্য তাচ্ছিলের সঙ্গে বলল, উপস, কল গার্ল নাইট ক্লাবে যেতে পারে অথচ তাকে কল গার্ল বললেই দোষ। থমথমে মুখে আওড়ালো। পরিস্থিতি এসব করাচ্ছে, আমি থরি জানতাম নাকি? আশ্চর্য। গুরুত্ব দিল না। ডাইনিং থেকে আপেল নিয়ে কামড় বসালো। উৎসা ফের বলল, যাই হোক, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, যে আপনি আমাকে এতটা হেল্প করেছেন। ভাইয়া শব্দটি বেশ কানে লাগলো ঐশ্বর্য। হোয়াট? কি বললে তুমি? ফ্যাল ফ্যাল করে তাকে আছে। কি হলো বলো? থ্যাংক ইউ বললাম। নো, এরপর কি বললে? ভাইয়া। ঐশ্বর্য বেজায় রেগে দাঁতের দাঁত চেপে বলল, হাউ ডেয়ার ইউ? আমি তোমার কোন জন্মের ভাইয়া? হ্যাঁ। উৎসাহ থতমত খেয়ে গেল। অবশ্য ঐশ্বর্য দেখতে এবং বয়সের তুলনায় উৎসাহ অনেকটা বড়, সেই জন্যই তো ভাইয়া ডেকেছে। তাহলে এমন করছে কেন? জিসান এগিয়ে গিয়ে বলল, ব্রো এত রিয়াক্ট করছিস কেন? সো হোয়াট? আমি কখন ওর ভাই হলাম? এই যে মিস উৎসা, ডোন্ট কল মি ভাইয়া। উৎসাহ কিছুই বুঝলো না। ঐশ্বর্য বিরক্তি রেস টেনে শুধায়, তুমি কি এখন যাবে? প্লিজ গো। জিসান ঐশ্বর্যের মুখ চেপে ধরে। এমন কেন করিস? শি ইজ বাংলাদেশি। সো হোয়াট? তোর যদি এতই বাংলাদেশি পছন্দ তাহলে মাথায় তুলে নাচ। জিসান ঐশ্বর্যের কথা গায়ে মাখলো না। মিস উৎসা, ডোন্ট মাইন্ড প্লিজ। তা আপনি কোথায় যাবেন? উৎসা তো কিছুই চিনে না, যাবেটা কোথায়? আসলে আমি এই শহরে একদম নতুন, কিছুই চিনি না, মাত্র 1 সপ্তাহ হয়েছে এসেছি। আচ্ছা, আমাকে কি একটু ড্রপ করে দেবেন? জিসান কিছু বলতে যাবে তার পূর্বেই ঐশ্বর্য কাটকাট কঞ্চে বলল, হ্যাঁ, কেন নয়, আমরা তো আপনার ড্রাইভার। উৎসা পিটপিট চোখ করে তাকিয়ে রইল। ঐশ্বর্য ভেতরে যেতে যেতে বলল, জিসান আইস কিউব নিয়ে আয়। জিসান তবদা কি গেল। কিউব কিউ আবার? ঐশ্বর্য ভেতরে রুমে চলে গেল। এই আইস কিউব দিয়ে কি হবে? জিসান আহাম্মকের মতো হেসে বলল, নাথিং, আপনি একটু ওয়েট করুন, এখনই আমরা আসছি। পাগল হয়ে গেছিস তুই? কেন গিয়েছিলি? আমি তো টাকা পাঠিয়েছিলাম, তাহলে কি দরকার ছিল জব খোঁজার? উৎসাকে ফোনে না পেয়ে সিরাতকে কল করেছিল নিকি, তারপরেই এসব কিছু জানতে পারে। উৎসা ঘুমিয়েছিল। সিরাত ওকে ডেকে দেয়। এরপর নিকির সঙ্গে কথা বলল। আপু শান্ত হও, আমি ঠিক আছি। নিকি সোফায় বসলো, নিজেকে খানিকটা ধাতস্থ করে বলল, প্লিজ আর পাকামো করিস না, তোর যা লাগবে আমাকে ফোন করে বলবি। আচ্ছা আপু, আই লাভ ইউ। নিকি মুচকি হেসে বলে, আই লাভ ইউ টু। ইয়েস আঙ্কেল, এত আর্জেন্ট কল করলে যে? মিস্টার রাজেশ চৌধুরী মিটিং রুমে বসেছিলেন। ঐশ্বর্যকে দেখে বলল, এভরিওয়ান জাস্ট আ মোমেন্টস। মিস্টার রাজেশ বের হয়ে বাইরে গেলেন। ঐশ্বর্য ওনার পিছু পিছু গেল। রেক, হোয়াট হ্যাপেন মাই সান? তুমি তো বিজনেস মনেই দিচ্ছ না। টেল মি এনি প্রবলেম? ঐশ্বর্য কপাল চুলকে বলে, নো আঙ্কেল, অ্যাকচুয়ালি 2 দিন বিজি ছিলাম, বাট ডোন্ট ওয়ারি। তুমি বলো কি হয়েছে? তোমাকে ফরেন মালয়েশিয়া যেতে হবে, আমাদের ব্র্যান্ডের কি অবস্থাটা দেখতে হবে।
ইয়া আই উইল বি গো। হ্যালো আঙ্কেল। জিসান সবে মাত্র অফিসে এলো। হে জিসান, কাম কাম। জিসান এসে ঐশ্বর্যের পাশে দাঁড়ালো। হাউ আর ইউ জিসান? রিকের সাথে তো তুমি এই গায়েব হয়ে যাও। জিসান মৃদু হাসল। ওই আর কি। তা আঙ্কেল আপনি কেমন আছেন? আই এম ফাইন। নেক্সট উইক রিক মালয়েশিয়া যাচ্ছে, ক্যান ইউ গো? ইয়েস অফকোর্স, হোয়াই নট। সরি, তুমি তোমার ফ্রেন্ডদের নিয়ে যাও, ভ্যাকেশন হয়ে গেলে। ঐশ্বর্য মিহি স্বরেই বলল, ইয়ে আঙ্কেল। ওকে, দেন আই উইল বি গো, সি ইউ টুমরো। রাজেশ চৌধুরী যাওয়া মাত্র জিসান ঐশ্বর্যকে হাত করল। ইয়াহো ব্রো, ফাইনালি ইয়ে ট্রিপ। ইয়া বাট কেয়া কোথায়? দেখ গিয়ে কোথাও ফ্লাটিং করছে। ঐশ্বর্য শব্দ করে হেসে উঠল। বার্ট কলেজ বার্লিনের থেকে কিছুটা দূরে একটা ক্যাফেতে বসে আছে কেয়া, পরনে নেভি ব্লু কালারের টপস, তার উপরে জ্যাকেট জড়ানো। ওর সামনে বসে আছে একটি ফর্সা ছেলে। ইউর মাসেলস আর নাইস। ছেলেটি ঠোঁট টিপে হাসল। কেয়া আর ইউ সো হট? বেশ ভাব নিয়ে বলল। ইয়া আই নো। ছেলেটি আর কেয়া সফট ড্রিঙ্কস পান করে তার মাঝে গাড়ির হর্ন শুনতে পায়। কেয়া সফেদ কাচ দিয়ে দেখতে পায় মার্সিডিজ কার নিয়ে দাঁড়িয়ে আছে ঐশ্বর্য আর জিসান। কেয়া তড়িঘড়ি করে নিজের পার্স নিয়ে বের হতে লাগলো। সুইট হার্ট, ওয়ার ইউ গোয়িং? সরি। কেয়া বেরিয়ে গেল। অধরে ঝুলছে তার হাসে। জিসান বলল, কি রে এত দাঁত দেখাচ্ছিস কেন? কেয়া পার্স গাড়িতে রেখে বলে, লুক। কেয়া নিজের হাত দেখালো, 5 আঙ্গুলে ডায়মন্ড রিংস। জিসান চোখ বড় বড় করে তাকালো। ডায়মন্ড? ইয়া। ঐশ্বর্য ফিক করে হেসে উঠল। আজ 5 জনের সঙ্গে ফ্লাটিং করেছিস, অ্যাম আই রাইট? জিসান কপাল কুঁচকে নেয়। উফ, তোরা কি এইসব করবি সারা জীবন? আরে বিয়ে কর, আমাকেও বিয়ে করতে দে। আফটার অল আমার নেক্সট প্রজন্মের ব্যাপার। কেয়া আর ঐশ্বর্য হাই ফাইভ করলো। ঐশ্বর্য ফ্লু নাচিয়ে বলল, তাহলে করে নে বিয়ে, না করেছে কে? জিসান ঐশ্বর্যের বাহুতে ঘুষি দিয়ে বলল, তোরা না করলে আমি কিভাবে করব? ঐশ্বর্যের দৃষ্টি তৎক্ষণাৎ সামনের রাস্তার দিকে গেল। বেশ লং টপস আর লেডিস জিন্স প্যান্ট প্লাজো টপসের উপরে জ্যাকেট জড়িয়ে ব্যাগ নিয়ে রাস্তা পার করছে উৎসা। কেয়া ঐশ্বর্যের দৃষ্টি অনুসরণ করে সেই দিকে তাকাল। উৎসাকে দেখে বলা, লোক মিস উৎসাহ। জিসান আশেপাশে তাকে বল, বাংলাদেশি, লেটস গো। জিসান দৌড়ে উৎসার কাছে গেল। আচমকা জিসানকে দেখে প্রথম দিকে ভয় পেল, পরে করে সামনে নেয়। হ্যালো ভাইয়া। হ্যালো মিস বাংলাদেশি, কোথায় যাচ্ছ? কলেজে। কেয়া এগিয়ে আসলো। ঐশ্বর্য ওদের পিছু পিছু আসছে। ঐশ্বর্যকে দেখে নাক মুখ কুচকে নেয় উৎসা। কেয়া এসে উৎসাকে জড়িয়ে ধরে। ও ইউ আর লুকিং সো কিউট। আচমকা কেয়া উৎসার নরম তুলতুলে গালে হামি দেয়। আটকে উঠে উৎসা, আপনি কি মেয়ে? কেয়া ঠিক করে হেসে উঠল। অফকোর্স, আরে ওইটা মজা করে দিলাম। উৎসা স্বস্তি পেল। ঐশ্বর্য গুরু গম্ভীর স্বরে বলল, মিস কল গার্ল, এখানে কি করছো? কল গার্ল বলায় বেশ অপমানিত বোধ করলো উৎসা। সে মোটেও ওইসব মেয়ে না। দেখুন ভাইয়া। স্টপ। উৎসার কথা শুরু হওয়ার আগেই ঐশ্বর্য ফুল স্টপ দিয়ে দিল। কে তোমার ভাইয়া? আই ওয়ান্ট ইউ অ্যাগেইন, ডোন্ট কল মি ভাইয়া। উৎসা ফুস করে শ্বাস টেনে নেয়। ওকে ফাইন। দেখুন মিস্টার, আপনি আমার সাথে মোটেও এমনভাবে কথা বলবেন না। হ্যাঁ আমি মানছি আপনি আমাকে বাঁচিয়েছেন, থ্যাঙ্কস, কিন্তু বারবার কল গার্ল বলবেন না। নট। সূর্য তর্জনী আঙ্গুল উঠিয়ে বলা, জাস্ট শাট আপ ইউ এ কল গার্ল। জিসান বলে, রিক প্লিজ। উৎসা চেঁচিয়ে উঠল, স্টপ। কি হচ্ছে এসব? একজন এসে কিস করছে, আরেকজন হ্যালো মিস বাংলাদেশি, আর আরেকজন এসে কল গার্ল বলছে। হচ্ছেটা কি? ঐশ্বর্য আচমকা উৎসাকে টেনে গাড়ির সঙ্গে চেপে ধরে। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে গেল উৎসা। পিঠ দিয়ে খানিকটা বেঁকে গেল আর ঐশ্বর্য ঠিক ততটাই ঝুঁকে পড়ল উৎসার মুখের দিকে। লিসেন মিস রেড রোজ, আই এম নট গুড বয়, সো স্টে অ্যাওয়ে ফ্রম মি। উৎসা নাক মুখ কুচকে নেয়। ঐশ্বর্য আচমকা উৎসার মুখে ফু দেয়। উৎসা চোখ খিচিয়ে বন্ধ করে নেয়। জিসান ফিট করে হেসে উঠল। কেয়া ঐশ্বর্যকে টেনে দাঁড় করালো। জিসান বলল, ডোন্ট মাইন্ড বাংলাদেশি, রিক একটু খারতেরা।
উৎসাহ ফিসফিসিয়ে বলল, একটু না, পুরোটাই।